প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র জীবনানন্দ দাশের একটি কবিতা আবার আসিব ফিরে নিয়ে আলোচনা করব। আমরা আগে কবিতাটির নাম লিখে নিই। আবার আসিব ফিরে, এটা লেখককে জীবনানন্দ দাশ। তিনি জন্মগ্রহণ করেছেন কত সালে? তিনি জন্মগ্রহণ করেছেন 1899 খ্রিস্টাব্দে বরিশালে এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1954 সালে কলকাতায়। এখন আমরা প্রথমেই জানবো যে এই কবিতাটি পড়ে আমরা কি শিখতে পারবো। এই কবিতাটি পাঠ শেষ করে তোমরা মূলত প্রকৃতির সাথে কবির যে গভীর সম্পর্ক ছিল, কিভাবে ছিল, কেন ছিল, সে কেন এই জন্মভূমিতে বারে বারে ফিরে আসতে চান, সেই সম্পর্কে আমরা জানব এবং তিনি অনেক কিছু হয়ে ফিরে আসতে চান। আর এইটা পড়ে আমরা বুঝতে পারবো, তার মানে তোমরা ছাত্রীরা বুঝতে পারবে যে এইটা পড়ে তোমাদের মনে যেন দেশের জন্য মমত্ববোধ জাগ্রত হয়, সেটা তোমরা শিখতে পারবে। প্রথমেই আমরা সুন্দর করে কবিতাটি শুনে নেই এবং তার বিস্তারিত ব্যাখ্যা জেনে নেই। আবার আসিব ফিরে, লেখক জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, তার মানে ধানসিঁড়ি একটি নদীর নাম। মানে কবি বলেছেন যে তিনি বারবারই এই দেশে ফিরে আসতে চান, মানে এই দেশের প্রতি তার এত মমত্ব বোধ জাগ্রত হয়েছে যে তিনি বারবার এইখানে ফিরে আসতে চান। এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খশীল শালিকের বেশে। তিনি হয়তো মানুষ, কিংবা শুধু মানুষ নয়, তিনি একটি শালিকের মানে শঙ্খশীল হচ্ছে এক ধরনের সাদা সিল। তিনি তার সাদা সিলের বেশে এই দেশে বারে বারে ফিরে আসতে চান। মানুষ না হলেও সে যেন একটা শঙ্খশীল হয়ে এই দেশে ফিরে আসেন। দেখো, শঙ্খশীল কিন্তু একটা সাধারণ একটা পাখির নাম বলা হয়েছে, কিন্তু তিনি ওই পাখি রূপেই এই দেশে ফিরে আসতে চান। এই দেশের প্রতি তার কত গভীর মায়া রয়েছে। তারপর তিনি আরও কি হয়ে ফিরে আসতে চান সেটা আমরা জানব। হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নর দেশে। কাককে কিন্তু আমরা একটা তুচ্ছ প্রাণী বলে মনে করি, কিন্তু তিনি কাক হয়ে সেই কার্তিকের নবান্নের দেশে ফিরে আসতে চান। মানে কার্তিক মাসের যে নবান্নের উৎসব মানে হচ্ছে ধান কাটার সময় নতুন ধান কেটে তখন নতুন গুড় দিয়ে, নতুন চাউল দিয়ে আমরা নানান রকম ধরনের পিঠা তৈরি করি, কিংবা নতুন চাউলের ভাত আমরা খেয়ে থাকি। তিনি সেই নবান্নের দেশে ফিরে আসতে চান কি হয়ে? কাক হয়ে, একটা তুচ্ছ প্রাণী যা তিনি কাককে অনেক কিছু মনে করেছেন। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। তিনি আরও কিছু হয়ে এই দেশে ফিরে আসতে চেয়েছেন কি হয়ে? কুয়াশা। ধান কাটা হয়তো হেমন্ত ঋতুতে, তারপরেই আমাদের শীত ঋতু এসে পড়ে। তখন সেই শীত ঋতুতে তিনি কুয়াশা হয়ে আসতে চেয়েছেন এবং কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়া, মানে কাঁঠাল গাছের নিচে তিনি ওই একটু বসে থেকে সেই সুনিবিড় ছায়ায় তিনি বসে থেকে মনও মুগ্ধকর হতে চান।
তার মানে কাঁঠাল গাছে অনেক একগুচ্ছ পাতা থাকে, সেই পাতার বাতাস তিনি পেতে চান। তিনি এত গভীর আগ্রহে বলেছেন যে তিনি কাক কিংবা কুয়াশা কিংবা শঙ্খচিল হয়ে তিনি এই দেশে আবার নতুন করে ফিরতে চান। হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর বাহির রহিবে লাল পায়, মানে তিনি হাঁস হয়েও আবার এই জন্মভূমিতে ফিরে আসতে চান। এখানে কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে, এটা অর্থ বোঝানো হয়েছে যে একটা কিশোরীর একটি হাঁস ছিল, তার পায়ে চিহ্নিত করার জন্য একটা লাল ঘুঙুর বাঁধা ছিল। কবি সেই কিশোরীর হাঁস হয়ে এই দেশে ফিরে আসতে চান, যেন তার পায়ে লাল একটা ঘুঙুর বাঁধা থাকে, তাকে জানি সে চিহ্নিত করতে পারে। চিহ্নিত করা মানে কি, তার প্রতি ওই কিশোরীর অনেক মায়া রয়েছে। সারাদিন কেটে যাবে কমলির গন্ধভরা জলে ভেসে ভেসে। তিনি তারপরে ওই যে নদীতে আশেপাশে কমলির শাক, সেটা শাক হিসেবেও অনেক মানুষ খেয়ে থাকে, সেই কমলির শাকের গন্ধে ভেসে ভেসে, মানে নদীর চারপাশ দিয়ে কমলি মানে জলের মধ্য দিয়ে কমলির শাক থাকে, তিনি তার মধ্য দিয়ে ভাসতে চান। তাহলে তার কত গভীর আগ্রহ যে তিনি যে কোনো প্রকৃতির রূপে তিনি আবার আমাদের এই জন্মভূমিতেই ফিরতে চান। যেমন আমাদের হিন্দুদের মধ্যে পুনর্জন্ম বলে একটা কথা আছে, তিনি সেই অন্য, মানে তিনি বলেছেন যে আমি যে কোনো প্রকৃতির, মানে যে কোনো রূপ ধরে আমি যেন এই বাংলায় আবার ফিরে আসতে পারি। জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলায় এই সবুজ করুণ ডাঙায়। জলাঙ্গির ঢেউয়ের ভেজা অর্থ হচ্ছে ও তার আগে আরেকটি লাইন আছে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। তার মানে তিনি এই নদী, মাঠঘাট, ফসল ভরা মাঠ, ক্ষেত তিনি ভালোবেসে আবার ফিরে আসতে চান। জলাঙ্গির ঢেউ ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়। তার মানে এই জলাঙ্গির ঢেউয়ের ভেজা অর্থ বোঝানো হয়েছে যে অঙ্গ ভরা জল। আর বাংলায় এ সবুজ করুণ ডাঙায়, তার মানে চারোদিকে একটা নদীর যেমন চারোদিকে জল থাকে, তার মাঝখানে চর হয়ে যায়, তিনি এটা হয়েও আবার আসতে চেয়েছেন এই বাংলায়। হয়তো দেখিব চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। তার মানে এখানে কিন্তু সুদর্শন অর্থ কোনো ভালো শব্দ মানে কোনো বড় সুপারম্যান কিংবা ভালো সুন্দর একটা মানুষ, এটা বোঝানো হয়নি। এই সুদর্শন অর্থ হচ্ছে একটা গোবরে পোকা। তিনি বলেছেন হয়তো দেখিব চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। তার মানে তিনি এই জন্মভূমিতে আসলে কি কি দেখতে পাবেন সেটা এখানে আবার উল্লেখ করেছেন, যে গোবরে পোকা উড়ে যাইতেছে, সেটাই দেখে তার মন ভরে যায়। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। লক্ষ্মী পেঁচা হচ্ছে হিন্দুদের দেবী। লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। সেই লক্ষ্মী দেবী বাহন, তিনি যাকে আশীর্বাদ করেন, সেই বার্তা যে পাঠান সে হচ্ছে লক্ষ্মী পেঁচা। তিনি সেই লক্ষ্মী পেঁচা হয়ে জানি শিমুল গাছের ডালে বসে ডাকতে পারেন, সেটাও তিনি ওইখানে উল্লেখ করেছেন। হয়তো খইয়ের ধান ছড়াইতেছে শিশু এক উঠানের ঘাসে বসে। তার মানে একটা ছোট শিশু নতুন খইয়ের ধান উঠানে বসে উঠানের চারপাশ দিয়ে ছিটাচ্ছে, সেটাও তিনি সেই শিশু হয়ে তিনি এই জন্মভূমিতে আবার ফিরে আসতে চান, কিংবা সেটা দেখে তিনি তার মন ভরে যাবেন। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে।
রূপসার ঘোলা জলে, মানে একটা ছোট ছেলে ঘোলা জলে সে কি করতেছে, ডিঙ্গে বায়ে রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে নীড়ে। তার মানে একটা ছোট ছেলে, একটা ডিঙ্গা মানে হচ্ছে ছোট নৌকা, তিনি নৌকা বেয়ে তার সন্ধ্যার সময় তিনি তার বাড়ি ফিরতে চান। এটাও তিনি এখানে খুব মানে মনের আবেগ নিয়ে তিনি এখানে প্রকাশ করেছেন যে ডিঙ্গা বায় রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে, মানে মেঘ তখন সন্ধ্যার সময় কালো হয়ে যায় আকাশ, তখন তিনি তার বাড়িতে ফিরে আসতে চান। তিনি কত মনের থেকে কত আকুল ভাবে বলেছে যে তিনি আবার এই দেশে ফিরে আসতে চান। দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে, মানে দেখিবে সে ধবল বক, ধবল অর্থ হচ্ছে সাদা, কিছু সাদা বক চারিদিকে মানে নদীর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তিনি বলেছেন যে আমাকেও তার মধ্যে পেতে পারো, মানে সেই রূপেও বক রূপেও তিনি এই দেশে আসতে পারেন। তোমরা এই কবিতাটি পড়ে যদি বুঝে থাকো তাহলে এইখান থেকে আমি তোমাদের একটি বাড়ির কাজ দেব যে তোমরা এখানে কি বুঝতে পারলে। এইখানে আমাদের বাড়ির কাজ থাকবে যে কবির দেশের প্রতি কি মমত্ব বোধ জাগ্রত হয়েছিল তা 5টি বাক্যে প্রকাশ করো। হয়েছিল তা 5টি বাক্যে প্রকাশ করো। তোমরা যদি এই কবিতাটি পড়ে বুঝতে পারো যে এই কবিতায় কবি বারবার কি বোঝাতে চেয়েছেন, তাহলে তোমরা তোমাদের এই কাজটি কমপ্লিট করবে যে কবির দেশের প্রতি কি মমত্ব বোধ জাগ্রত হয়েছিল তা 5টি বাক্যে প্রকাশ করো। আমি তোমাদের এটাই বলতে চাই যে তোমাদের এই কবিতাটি পড়ে দেশের প্রতি মমত্ব বোধ জাগ্রত হওয়া উচিত, কারণ কবি এমন আকুলভাবে বলেছেন তা যেন আমরা সুন্দর করে পড়ি এবং বুঝতে পারি। এই বলেই আমি আমার ক্লাস আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আমি তোমাদের লেখা হয়েছে অবশ্যই, আমি ব্ল্যাকবোর্ডটা পরিষ্কার করে দিই। ধন্যবাদ সবাইকে।